ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল কার্যত অনুপস্থিত। অর্থাৎ বাংলাদেশে সেই দলটির অনুপস্থিতির সুযোগ নিয়ে নানানভাবে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে, কিংবা পাল্টানোটাই হয়তো আমাদের জন্য স্বাভাবিক। কিন্তু সেই বাংলাদেশের ভবিষ্যৎ কি, কিংবা যদি আসলে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশের রাজনীতিতে আমাদের হাঁটতে হয়, এরপরে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে সামনের দিনগুলোতে তাদের যারা বিরোধী দল আছে তাদেরকে মোকাবেলা করবে, বাংলাদেশ নিয়ে আসলে আমরা কি ভাবছি, বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে হাঁটছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। বাংলাদেশে এখন রাজনীতি কি, এই নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আমরা বলছিলাম আসলে আমরা একটি গণঅভ্যুত্থান দেখেছি, এবং সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এটিও দেখেছি আসলে আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল তারা কার্যত অনুপস্থিত আছে বাংলাদেশে। সেখানে একটু জানতে চাই, এই জায়গাটি থেকে আসলে অনেক ধরনের রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে, কিংবা যে রাজনৈতিক দলগুলোর হয়তো এতটাও তৎপর হবার প্রয়োজন ছিল না তাদেরকেও আমরা তৎপর হতে দেখেছি, সেটি আসলে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। ইলিয়াস ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা, সম্ভবত মাস 3-4 আগে, অর্থাৎ আওয়ামী লীগের পতনের আগে একটা টেলিভিশনে সে আর আমি দুইজনে ব্যাটিং করছিলাম, এবং আমাদের বিপরীতে তখনকার সরকারি দলের তাদের বেশ কতগুলো শক্ত কথা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছিল। বাংলাদেশ আসলে রাজনীতির দেশ। বাংলাদেশের মানুষ যারা রাজনীতি পছন্দ করি না বা রাজনীতি থেকে দূরে থাকি বলে, সেই মানুষটারও কিন্তু রাজনীতিকে সম্পর্কে আগ্রহ থাকে, এবং আমাদের জীবন জীবিকা সব কিছু আবর্তিত হয় রাজনীতিকে কেন্দ্র করে। একটা দেশের যখন রাজনীতি ভালো থাকে তখন তার সুফল পায় দেশের মানুষ। একটা দেশ যখন রাজনীতি শূন্য হয়ে যায় অথবা দুষ্ট রাজনীতি যখন দেশটাকে ঘিরে ফেলে, তার একটা প্রভাব প্রতিক্রিয়া আমাদের রাজনীতি, অর্থনীতি, এমনকি সামাজিক জীবন, পারিবারিক জীবনে এসে পড়ে। গত 15 বছর বাংলাদেশে একটা অধ্যায় অতিক্রম করেছে, এবং সেই অধ্যায়টা ছিল অনেকগুলো সমালোচনা করার মতো। আমি আসার সময় এক ভদ্রলোকের সাথে গল্প করতে করতে আসছিলাম যে আমাদের দেশটা আসলে কি একটা দলের হাতে বন্দী হয়ে পড়েছিল। আমি তার সাথে তর্ক করছিলাম এবং বলছিলাম যে না, একটা দলের কাছে না, একটা পরিবারের কাছে। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় পদ্ধতিতে রাজনৈতিক দল মনোনয়ন দিয়ে থাকে, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নির্বাচনে যাকে প্রার্থী করা হলো, সরকারি দল যাকে প্রার্থী করলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত ওই দলটির সাধারণ সম্পাদক তার নামটি জানতেন না। পত্রিকায়, মিডিয়াতে তিনি বলেছিলেন। অর্থাৎ একজন মানুষ অথবা তার পরিবারের একজন সদস্য, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন, এই দুইজনের বাইরে অথবা তার পরিবারের কয়েকজন সদস্যের বাইরে ওই যে দলটি মনোনয়নটা দিচ্ছে রাষ্ট্রপতি হিসাবে যে ব্যক্তিকে, এই নামটি দলের অন্য সাধারণ নেতাকর্মীদের জানার অবশ্যই অধিকার আছে। কারণ একটা পরিবার নিয়ে তো একটা দল না। এই দলটির অসংখ্য নেতাকর্মী ছিল, ত্যাগী নেতাকর্মী ছিল, সুবিধাভোগীরা ছিলই, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলেও অনেক ত্যাগী নেতাকর্মী আছে। সেই নেতাকর্মীরা পর্যন্ত জানছেন না যে পরবর্তী দেশের রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার নামটা। কিন্তু এখন তাদেরই আবার বেহাল দশাও কিন্তু আমরা দেখছি এই দলগুলোর। এই যে ঘটনাগুলো, ত্যাগী নেতাকর্মী ছিল, এই যে ঘটনাগুলো, এই ঘটনার শুধু একটা ঘটনা তো না, অসংখ্য প্র্যাকটিসের কারণে দলটি আজকের এই অবস্থায় পড়েছে। প্রায় 1.5 মাস পাওয়ার থেকে চলে যাওয়ার পর পর্যন্ত, এখন পর্যন্ত একটা কর্মীর জন্য ইন্না লিল্লাহ পড়ার মতন একটা লোক নেই। কারণ তাদের অপরাজনীতি, তারা ক্ষমতাকে এতটাই অপব্যবহার করেছে, তারা তাদের শক্তিকে, জনগণকে তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়ে, আপনি যেটি শুরুতে বললেন, প্রায় 1000 খানেক মানুষের আত্মদানের ভেতর থেকে সরকারের পতন হয়েছে। বাংলাদেশে এই প্রথম গণ অভ্যুত্থান না, এর আগে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু কোনো গণ অভ্যুত্থানে এত সংখ্যক মানুষের জীবন দিতে হয়নি, রক্ত দিতে হয়নি, অথবা শাসকরা এত সংখ্যক মানুষকে হত্যা করেনি, কিংবা কোনো শাসককে আসলে আমরা এভাবে পালিয়েও যেতে দেখিনি। তো আমি যেটা দেখি সেটা হলো যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বাংলাদেশের অনেক জায়গায় তাদের অনেক অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু ভুল রাজনীতি, অপরাজনীতি এবং প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে দমন করার কৌশলের জন্য, মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য তারা এমন সমস্ত পথ এবং পদ্ধতি অবলম্বন করেছে
যে আজকে তাদের এরকমের একটি অবস্থায় এবং পড়তে হয়েছে। সেই দশা আসলে কেন হয়েছে সেটি পুরো বাংলাদেশের সাধারণ জনগণ হয়তো বুঝিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। ইলিয়াস খান, এভাবে আসলে জনগণকে প্রতিপক্ষ ভাবা যাবে না, কিংবা রাজনৈতিক দলে যারা আসলে আমাদের বিরোধিতা করছেন তাদেরকেও প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই, সবাইকেই আসলে সমান গুরুত্ব দিতে হবে। সেই জায়গাটি থেকে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আসলে আমাদের শেষ সমাধান নয়, একটি নির্বাচন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে। আপনি কি মনে করছেন বিএনপি আসলে একটি নির্বাচনের জন্য খানিকটা তাড়াহুড়া করছে কি? না না, তাড়াহুড়ো করবে কেন? বিএনপি তো স্পেসিফিক টাইম দেয়নি যে ধরুন 3 মাস 6 মাস এরকম তো বলেনি। যেমন আপনি নিশ্চয়ই কালকে তারেক রহমান সাহেব কালকেও তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো কারণে বিতর্কিত না হয়, আমাদের সেভাবে অ্যাক্ট করতে হবে। তিনি খুব পজিটিভ বক্তব্য দিচ্ছেন বিএনপি। তবে বিএনপি বলছে যে যত দ্রুততম সময়, এবং এটি আমিও মনে করি যে গণতন্ত্রে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে আমাদের, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এগুলো আসছে, হ্যাঁ, আমাদের আসছে, পাকিস্তানে আসে, প্রকৃত গণতন্ত্রের সাথে তো এগুলো যায় না। আমাদের এখানে গণতন্ত্র অনুপস্থিত, নানাভাবে গণতন্ত্রকে কী বলা যায়, গণতন্ত্র যাতে বিকশিত না হয় সেই চেষ্টা করা হয়, বা গণতন্ত্রের প্র্যাকটিস নাই, সেই জন্য কিন্তু এই ধরনের সরকার আছে। যেমন আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে যখন যে জল থাকে তারা জেতার জন্য যা লাগে তাই করবে, প্রতিপক্ষ যাতে না জিততে পারে সেই চেষ্টা করে। সব দলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এ কারণে তো তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তী সরকার বলি, সেটি আসে। বাট দেশ চালাও কিন্তু রাজনীতিবিদরা। আমরা যেটা বলি যে দেশের রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, বড় বড় যে সিদ্ধান্তগুলো, যেমন এখন সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংশোধন করতে কিন্তু পার্লামেন্ট দরকার অনেক, তাই না? সুতরাং এটি এড়ানোর কিন্তু সুযোগ নাই। সুতরাং এখন যে সরকারটি আছে প্রচুর জন আকাঙ্ক্ষা নিয়ে তারা এই সরকার গঠিত হয়েছে, পিপলস উইলে এই সরকার গঠিত হয়েছে, খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু গঠিত হয়নি। কারণ আমরা জানি যে একটু আগে জনাব শরীফ বলেছেন যে গত 15.5 বছর যে জগদ্দল পাথরের মতো একটি সরকার ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, মানুষের ভোটাধিকার, এবং খুবই এককেন্দ্রিক একটি সরকার আমরা দেখেছি, এবং একজনের কথাই বিরোধী আসলে দলের সবকিছু জন্য কোনো পরিচালিত স্পেস হচ্ছে। রাখেন। আমরা সবসময় জানতাম যে সিপিবির সাথে আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক রয়েছে। অনেকে নানা নিন্দামন্দ করেন যে বাকশাল কায়েমের সময় তারা সঙ্গে ছিল, বাট এই গত 15.5 বছরে আওয়ামী লীগ ছিল সিপিবির মতো একটি প্রগতিশীল দল, অনেকে বলেন যে ভদ্রলোকদের পার্টি, তাদের সাথে কিন্তু সুসম্পর্ক রাখেনি। কিছু দুর্বৃত্তই আমি বলবো, রাজনৈতিক দুর্বৃত্ত যাদের ন্যূনতম কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই। যেমন আমি নামই বলে দিই, হাসানুল ইনু সাহেব একজন ছিলেন, রাশেদ খান মেনন ছিলেন, আরেকটি লোকের নাম ইদানিং শুনিনি একদম, যদিও তিনি এই দুর্নীতি শাসনের অংশীদার ছিলেন, শাসনকে প্রলম্বিত করার কাজ করেছেন, দিলীপ বড়ুয়া, ওনার কোনো খোঁজ পাচ্ছি না আমরা। আরেকটি দল আবার সুশীল হয়ে গেছে দেখলাম ইদানিং, জাতীয় পার্টি, বাংলাদেশে 10 বছর স্বৈরশাসন চালিয়েছে, এবং আওয়ামী লীগের 15.5 বছরে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় তারা কিন্তু সহায়তা করেছে, কিন্তু এখন দেখছি তারা সুশীল হয়ে গেছে। যেদিন শপথ নিলেন উপদেষ্টা পরিষদ, সেখানেও দেখলাম তারা আছে। এখন নানা জায়গায় নানা প্রোগ্রামে তাদের দেখি, তাদের ব্যাপারে কেউ কিছু বলছে না। যদিও আমি আজকেই শুনলাম যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে বোধহয় একটা হত্যা মামলা হয়েছে, কিন্তু আসল ক্রিমিনাল তো আরও আছে। জাতীয় পার্টির, আমি ক্রিমিনাল বলছি না, সেটি যারা অনুষ্ঠান দেখছেন তারা বুঝে নেবেন, বা রাজনীতি যারা রাজনীতির খোঁজখবর রাখেন। জাতীয় পার্টির যে সাধারণ সম্পাদক এক ব্যক্তি আছে, মহাসচিব, তারপরে এর আগে যে একজন রাঙ্গা সাহেব ছিলেন, এরকমই অনেক আছে, যেমন আনিসুল ইসলাম মাহমুদ, তারা আওয়ামী লীগের সাথে পুরো দেশটা বিক্রি করে হলো আওয়ামী লীগের সাথে থেকে ক্ষমতা এনজয় করতে হবে সেই চেষ্টা তারা করছে। তারা বলতে চায় যে আমাদের উপায় ছিল না। কেন উপায় থাকবে না? কেন আসম আব্দুর রব আছেন না বিরোধী দলে, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ত্যাগ করতে দেখেছি সিপিবি আছে না বিরোধী দল, সিপিবি তো নানা টপও দিয়েছে বিভিন্ন সময়। তারপরে ধরুন এই যে মাহমুদুর রহমান মান্না সাহেব, তিনি আছেন না। জাতীয় পার্টি এমন কি যে তাদের একদম তারা বাইরে যে এমন থ্রেট তাদের দিয়েছে। এই প্রশ্নটি আমি একটু করতে চাই শরীফুজ্জামান শরীফ, যারা আসলে এই দীর্ঘদিন এই সরকারকে, বিগত সরকারকে আসলে সহায়তা করেছে, কিংবা যে নির্বাচনগুলো নিয়ে নানান রকমের প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, তাদের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি? প্রথম জায়গাটা, যাদের নামগুলো আমরা বললাম বা যে নামগুলো আমরা জানি, জাতীয় পার্টির কথা ইলিয়াস ভাই বললেন, তারা এখন এসে বলছে যে আমরা পরিস্থিতির শিকার হয়েছি এবং আমরা বাধ্য হয়েছি এখানে যেতে। আসলে কি তাই? না। গত 15 বছরে দুধ, কলা, মধু যা যা দরকার তারা খেয়েছেন, সুবিধাটা নিয়েছেন, এবং
গত নির্বাচনের আগে যে একতরফা যে নির্বাচন, সেই নির্বাচনের আগে জিএম কাদের সাহেব ভারতে গেলেন, কেউকে নিলেন না, শুধুমাত্র তার নিজের স্ত্রীকে নিয়ে গেলেন এবং ভারতীয় যাদের সাথে বৈঠক করলেন স্ত্রীকে সেখানে রাখলেন না। ফিরে আসার পর যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো এবং তিনি তখন উত্তর দিলেন যে তাদের কাছে না জিজ্ঞেস করে কি আলোচনা হয়েছে এটি বলা যাবে না। তার পেছনে কি পুলিশ অথবা আদালত অথবা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। একটু আমি যদি তখন যুক্ত তিনি করতে কিন্তু চাই মুক্ত মানুষ শরীফুল ছিলেন। শরীফ, আবার আমরা এই রাজনৈতিক দলগুলোকে এটিও বলতে শুনেছি তারা আছেন বলেই বিগত যে সরকার ছিল তারা বারবার নির্বাচনে জয়ী হয়েছেন, তারা যায় যে রাজনৈতিক দলকে সহায়তা করছে সেই রাজনৈতিক দল এই নির্বাচনে জয়ী হতে পারে। সেই জায়গাটাই বলছি যে এরা গত 15 বছরে যে ভোটারবিহীন যে নির্বাচন, একতরফা নির্বাচন, এই জায়গাগুলোতে তারা কিন্তু বারবার সুযোগ দিয়েছে। এবং আমার মনে আছে পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ তিনি বক্তৃতার ফাঁকে বলেছিলেন যে আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন 100 বছর বেঁচে থাকেন, অর্থাৎ এবং তিনি ক্ষমতায় থাকেন। অর্থাৎ তারা যখন প্রয়োজন হয়েছে, রওশন এরশাদ অসুস্থ, তাকে বিদেশে রেখে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হয়েছে, এই জাতীয় পার্টি সুবিধাটা সবটুকু নিয়েছে। এখন যখন দেখেছে যে আওয়ামী লীগের সাথে থাকার কারণে তার যে রাজনৈতিক পাপ, রাজনৈতিক অপরাধের কারণে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তখন তিনি ভালো মানুষ সেজেছেন। এই যে আসলে রাজনৈতিক দলগুলো তার ভোল পাল্টে ফেলছে, সেই জায়গাটিতে আসলে রাজনৈতিক দলগুলোর একটি বড় সংস্কার আমাদের এই মুহূর্তে প্রয়োজন কিনা, কিংবা যদি এই দলগুলো সংস্কার না করে আমরা পরবর্তী নির্বাচনের পথে হাঁটি, সেটি আসলে আমাদের জন্য কতখানি পজিটিভ হতে যাচ্ছে, এই প্রশ্ন রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ইলিয়াস খান, আমরা রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং রাজনৈতিক দলগুলোর আসলে এখন যে অবস্থা, এতে করে এই দলগুলো যদি আমরা সংস্কার না করি সামনে আসলে আমাদের কি হতে যাচ্ছে? এবার প্রেক্ষাপটটি ভিন্ন। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সংস্কার হবে, কারণ আমরা ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো তাদের কি ভাগ্যবরণ করতে হয়েছে আমরা কেন দেখেছি। যেমন ধরুন আওয়ামী লীগের মতো, যে কথাটা একটু আগে উনি বললেন, তাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের অবদান রয়েছে, কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস দলেও যেমন নাই, ধরুন দেশের ক্ষেত্রেও সেটি করেনি, বিরোধী দলের স্পেসই রাখেনি, কিন্তু তাদের এটা ভোগ করতে হয়েছে এক পরিণতি। এখন একটু আগে কে যেন বল যে ইন্নালিল্লাহ পড়ার জন্য একজন আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যায়নি, তো এটা তো হওয়া উচিত না। অথচ আমরা একসময় দেখেছি সব আওয়ামী লীগ, আর কোনো মানুষই নেই। যেমন 24 যে নির্বাচনটি হলো, নৌকো প্রতীক আওয়ামী লীগ, দামি প্রার্থী সব আওয়ামী লীগ, মানে আপনার চয়েস করার কোনো সুযোগ নেই। সুতরাং রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া শুরু হয়েছে। আমি মনে করি তাদের বোধোদয় হওয়া উচিত, গণতন্ত্রের চর্চা সেটি তাদের মধ্যে আসা উচিত। কারণ ইতিহাস সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি ইতিহাস থেকে আমরা শিক্ষা যেমন নেই না, তেমনি আবার অনেক সময় ইতিহাস আবার আমাদের সামনে চলে আসে একইভাবে, সেটিও তো আছে। সেই জায়গাটি থেকে যদি শরীফুল জামান শরীফ আপনার কাছে আসি, আপনি নিজেও বলছিলেন যে একজন ব্যক্তি আসলে পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন ছিল। এই ইতিহাস তো আমরা নিশ্চয়ই আর ফেরত পেতে চাই না, সেখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? আমরা যে পরিবর্তনটা এনেছি হাজার তরুণ শিক্ষার্থী রক্ত দিয়ে, এর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কোনোভাবেই আবুলের বদলে বাবুলের শাসন চাই না। আমরা একটা গুণগত পরিবর্তন চাই এবং এই গুণগত পরিবর্তনের জন্য আপনি যেমনিভাবে রাষ্ট্রের যে কাঠামো যেগুলো আছে, প্রতিষ্ঠান যেগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে, তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলো গত 15 বছরেই নষ্ট হয়ে গেছে তা না। বাংলাদেশের জন্মের পর থেকে আমাদের অনেকগুলো ভুল পদক্ষেপ এবং প্রত্যেকটি রাজনৈতিক সরকারের আমলে কম বেশি ঘটনা ঘটেছে, আর সেই সমস্ত দুর্ঘটনাগুলো গত 15 বছরে এটি মহামারী আকার ধারণ করেছে। আওয়ামী লীগ শুরু করেছে এবং সে কনক্লুশনে নিয়ে এসেছে এমনটা না। আওয়ামী লীগের আগেও যারা ছিল তারাও কতগুলো জায়গায় তাদের ব্যত্যয় ছিল। আমরা এই জায়গা থেকে পরিত্রাণ চাই। পরিত্রাণ যদি চাই তাহলে আমার নিজের মধ্যেও কতগুলো সংস্কার আনতে হবে। সংস্কারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, আপনি একদিনের মধ্যে 7 দিনের মধ্যে সব শেষ করে ফেলতে পারবেন আমি সেটি মনে করি না। এবং রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো সব থেকে বড় স্টেক হোল্ডার, সরকার, রাজনীতি, সংসদ, এই জায়গাগুলোতে আমাদের এখানে কতগুলো জায়গায় আকস্মিক কতগুলো বিষয় আসছে। সংবিধান সংশোধনের প্রশ্নটি আসছে, সংবিধান বাতিল করার প্রশ্নটি আসছে। এই দাবিটি বা এই বিষয়টি
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি এসেছে? আমি দেখছি না। রাজনৈতিক দলগুলো কিন্তু এখন পর্যন্ত এই কথাটা বলেনি। তাহলে বিদেশ থেকে একজন শিক্ষক এলেন, এসে একটা সেমিনার করলেন, বললেন যে সংবিধান চলবে না, নতুন করে লিখতে হবে। অমুক জায়গা থেকে একজন কবি এসে একটা কবিতা আবৃত্তি করলেন, তার শেষে বললেন যে সংবিধান পাল্টে ফেলতে হবে। জি। আপনি রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার মধ্যে যদি না নিয়ে আসেন, তাহলে একদিকে রাজনৈতিক দলগুলোর আত্মশুদ্ধির সুযোগটা হবে না, আপনি তাকে সেলফ রিয়েলাইজ করার সুযোগটা দিতে হবে। হ্যাঁ, আপনি যেটি বলেছেন, আমাদের রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে, শাসনের মধ্যে নানা রকমের সমস্যা যেমন আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সমস্যা আছে। জবাবদিহিতার সমস্যাটা প্রকট। আপনি দেখবেন যে এখানে একটা আলোচনা আসছে বারবার যে রাষ্ট্রের পদে, দলের পদে এক ব্যক্তি থাকতে পারবে না। তবে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা, এটি যদি রাজনৈতিক দলগুলো নিজের ভেতর থেকে না আসে, আপনি জনমতের চাপে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, কিন্তু সেটাকে সে ওন করলো না। এই জায়গাটা সেই পরিবর্তন আসলে আমাদের জন্য পরিবর্তনটা কতখানি। সাস্টেনেবল জি। হবে। ইলিয়াস খান, এই যে আমরা বারবার পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন আমরা অনেক তাড়াহুড়োও দেখছি, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার 40 দিন ইতিমধ্যে পারও করে ফেলেছে। অনেক ধরনের দাবি দেওয়া আমরা দেখেছি, কোনো কোনো রাজনৈতিক দলকে আমরা 80-রও বেশি দাবি নিয়ে যেতে দেখেছি। সেই জায়গাগুলোতে একটু সংযত হওয়া প্রয়োজন কি? না, আমাদের তো সমস্যা সীমাহীন, অনেক সমস্যা আমাদের। এবং বাংলাদেশ শুধু কোনো রাজনৈতিক দল বা প্রত্যেকটা মানুষেরই নানাবিধ সমস্যা এখানে রয়েছে। আপনি নিশ্চয়ই যে শরীফ আছেন, তিনি রাজনীতি করেন সরাসরি, তিনি ফেস করেন, আমরাও ফেস করি। সুতরাং এখন প্রায় 15.5 বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। এবং খুব খুব দুর্ভাগ্যজনক কি জানেন, এই আমি তো প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। প্রেস ক্লাবের সামনে যে সমাবেশগুলো হতো বা ভিতরে দাবি দেওয়া নিয়ে, তারা 15 মিনিট বা 10 মিনিট শেখ হাসিনার স্তুতি করতেন। আমরা কি করেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম বা যার কাছে যে দাবি জানাতাম তার বিরুদ্ধে বিশুদ্ধার করতাম, তাই না? কিন্তু কি এমন এক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠছিল, ধর একটা দাবি জানাচ্ছে, এক পাশে শেখ মুজিবের ছবি, এক পাশে শেখ হাসিনার ছবি, এবং বক্তারা শুরুতে 5 থেকে 7 মিনিট তার স্তুতি করছে। কারণ প্রধানমন্ত্রী যদি রুষ্ট হন, তাদের ধারণা ছিল তাহলে কোনো কিছুই করা সম্ভব হবে না এবং নানা শাস্তি পেতে হতে পারে। সে কারণে আগে তারা 5 মিনিট স্তুতি করে তারপর আসল কথা বলবে। আমি একদিন বললাম যে যার কাছে দাবি জানাচ্ছেন তাকে এত তেল দিচ্ছেন কেন আপনারা? কয় না, তেল না দিলে আমাদের বিপদ হতে পারে, আমাদের চাকরি চলে যেতে পারে। আমি একটি উদাহরণ দিই যে বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করেছে এবং এত অমানবিক ছিল, এতগুলো মানুষ প্রেস ক্লাব সামনে বসে আছে এবং প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, তাদের টয়লেটে যাওয়ার জায়গা নাই, খাওয়ার জায়গায় নাই। তখন এলাকায় কিন্তু এক একটা হোটেলে খেতে মিনিমাম 200-300 টাকা লাগে, কোনো কোনো কিন্তু তার বেশিও লাগে। থাকার জায়গা নাই, ওখানে শুয়ে আছে একটু পলিথিন বুঝি, এত অমানবিক। কিন্তু তারা বক্তৃতা যখন দিচ্ছে, ঠিকই 3 মিনিট বা 5 মিনিট শেখ হাসিনার স্তুতি, যেমন পৃথিবীর ইতিহাসে বা কি বলবো, যে আমাদের সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সকে যেভাবে একটা বিনোদনের খোরাক বানিয়েছিল, একই সাথে নিন্দারও। মানুষের ক্ষোভ আমরা দেখছি, এটি হওয়া উচিত না কিন্তু দেখছি, সেরকম করতো। সুতরাং এখন একটা স্পেস পেয়েছে, তারা বলছে তাদের দাবি, যদি কিছু মোটিভেটেড দাবিও আছে, যেমন আনসার বিদ্রোহের নামে যে আনসার কি বলে আনসারের দাবি দেওয়া, কেউ কেউ আসলে সুযোগ নেবারও চেষ্টা হ্যাঁ করছে। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই কারণে, কারণ এই 15.5 বছর মনে ছিল না, এই 1 মাসের মধ্যে মনে আসলো যে আমার এই দাবি পূরণ করতে হবে এই সরকারকে। সুতরাং কিছু মতলবী দাবিও আছে। সেক্ষেত্রে আসলে এই সরকারের উপরেও তো যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। তারা বারবার বলছেন তারা সংস্কার করার চেষ্টা করছেন, কিন্তু সেই সংস্কারের জন্য সময় দেওয়া প্রয়োজন। সরকার পজিটিভ দিক হচ্ছে, তারা কথাগুলো শুনছেন, কি বলতে চান, গত সরকার শুনতেই চান না। কিন্তু এই যে আপনি বলছিলেন যে আমরা আসলে কথা বলতে পারিনি, কিংবা আবার এমন আমরা দেখেছি যে তেলবাজি না করলে বিপদ হতে পারে, যে শব্দটি আপনি বলেছেন, এই জায়গাটিতে শরীফুজ্জামান শরীফ একটু আপনার কাছে আসতে চাই। সেই বিপদ থেকে কি আমরা বেরোতে পেরেছি, সেই সংস্কৃতি থেকে বেরিয়েছি? না, আমার কাছে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি আমি, কিছু মানুষ, একটা বিপুল সংখ্যক মানুষ, ওই যে ইলিয়াস ভাই যেটি বললেন, আমি প্রেস ক্লাবের সামনে এক পেশাজীবীদের আমন্ত্রণে তাদের একটা সমাবেশে একদিন গিয়ে আমি দেখছি যে যেভাবে বক্তৃতা করা হচ্ছে, হে মা তোমার সন্তানরা না খেয়ে বসে আছে, তো এই রকমের বক্তব্য দেওয়ার পরে আমাকে যখন বলতে বলা হলো, আমি একেবারে সরাসরি বললাম যে আপনাদের উচিত এখান থেকে উঠে যাওয়া। আপনারা একটা অংশ হাইকোর্টের মাজারের ভেতরে চলে যান, আর একটা অংশ ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রার্থনায় বসুন, যাতে আপনাদের মায়ের মনের মধ্যে একটা দরদ তৈরি হয় এবং আপনাদের দাবিটা মেনে নেয়। কারণ আপনারা এখানে আসলে আন্দোলন করতে আসেননি, আপনারা এখানে মায়ের কাছে প্রার্থনা করতে আসছেন। তো তারা খুব লজ্জা পেয়েছিল।
এটি কেন হলো? এটি হলো রাষ্ট্রটা, নাগরিক হিসাবে একজন পেশাজীবী হিসাবে আপনার একটা অধিকার আছে রাষ্ট্রের কাছে দাবিটা তোলার। এই যে দাবিগুলো তোলা হচ্ছে, আমি এটাকে নেগেটিভলি দেখি না। কেন? আমাদের এখানে 150 টাকা বেতন পায় একজন চা শ্রমিক প্রতিদিন। সেই মানুষটার যে ক্ষুধা, আপনি তো প্রেস নোট দিয়ে, আপনি তো 144 ধারা দিয়ে সেই ক্ষুধাটা বন্ধ করতে পারবেন না। তাকে আপনাকে যেটা করতে হবে, ডেকে বলতে হবে যে পরিস্থিতি এই, তুমি এই সময় দাবিটা তুললে আমার এই সমস্যা হবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা আপনার আসলে তার কথাটা বিগত শুনতে 17 হবে। বছরে যা দেখেছি, কিছু ক্ষমতাবান লোকেরাই আসলে পুরো বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিলেন, কিংবা আসলে যারা আসলে সাবেক প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলেন, তাদের হাতেই সব ধরনের শক্তি ছিল। সেটিও তো আসলে আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে কিনা। আপনি দেখুন, এই যে বেতন বৈষম্য, যেমন ধরুন যিনি কি বলে 1 থেকে 10 নম্বর যে গ্রেড আছে এর বাদে যিনি জয়েন করেন, তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী কর্মচারী, 8,200 টাকা হচ্ছে তার স্কেল। তিনি সব মিলিয়ে পান 15,000 সামথিং। এই নগরীতে আমার খুব মায়া লেগেছে, এই নগরীতে 15,000 টাকা একজন লোক থাকা যায়। এবং আরেকটি বিষয় খুব তারা উল্লেখ করেছেন, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, মান্না ভাই ছিলেন, তারপরে সাকি ছিলেন, তারপরে বিপিনুর ছিলেন, যে এরা কিন্তু আবার ফ্যামিলি ওরিয়েন্টেড বেশি, যাদের আয় কম। এটা আমাদের ওরিয়েন্টাল কালচার। যেমন যারা চাকরি করেন তার বাবা মাকে দেখতে হয়। তারা উল্লেখ করেছে যে একজন ফ্যামিলিতে কমপক্ষে 6 জন মানুষ, স্বামী স্ত্রী, হয়তো 2টা বাচ্চা এবং মা বাবা, এদেরকে দেখতে হয়। এবং এই বয়সে যখন আসে, মা বাবার পিছনে মাসে 5 থেকে 7,000 টাকা ওষুধের জন্য দিতে হয়। আমাকে একদম বুঝিয়ে দিয়েছে। তা আমি বাট আপনি দেখবেন যে যারা উপরস্থ কর্মকর্তা আছেন তাদের কিন্তু নানা সুযোগ সুবিধা দিয়েছে সরকার, তাদের বেতন অনেক বাড়িয়েছেন। এবং এটি করেছেন এই কারণে, তারা যে দেশটিকে দখল করে রেখেছিল, এই দখলদারির যে সহযোগিতা করেছে, যেমন বেনজির সৃষ্টি হয়েছে, এই কর্মকর্তারা ছিলেন, এই ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, সচিব সাহেব, সবাই ছিল, একটা চক্র গড়ে উঠেছিল। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে একটি চক্র গড়ে তুলেছিল এবং পুরো দেশটাকে এরা লুটপাট করে খেয়েছে। এবং এই চক্র থেকে তো আসলে আমাদের বেরিয়ে আসা খুবই জরুরি। এবং গণতান্ত্রিক ধারার কথা আমরা যতবারই বলছি, আমাদের কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে। সেই সুষ্ঠু নির্বাচন আসলে আমরা বিগত শেষ কবে দেখেছি, হয়তো একটি জেনারেশন সেটি মনেও করতে পারছে না। কিন্তু সেখানে আসলে জনগণকে বেছে নেওয়ার যে সুবিধা দেওয়ার কথা ছিল, সেটি কি আপনি মনে করছেন কিনা যে এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিশ্চিত করতে পারবে? এই প্রশ্ন রেখে আমাকে আরও একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, শরীফুজ্জামান শরীফ। সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজনীয় গণতান্ত্রিক ধারার জন্য, কিন্তু সুষ্ঠু নির্বাচন আসলে বাংলাদেশে আমরা শেষ কবে দেখেছি সেটি হয়তো একটা জেনারেশন মনেও করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেই নির্বাচন বেছে নেবার সুযোগ করে দেওয়া নাগরিকদের, সেটি অনেক বড় চ্যালেঞ্জ কিনা? অবশ্যই। আমরা কেবলমাত্র ফ্যাসিবাদী শাসনের অবসানই চাইনি, এবং ফ্যাসিবাদী শাসনের অবসানের সঙ্গে সঙ্গে আমরা চেয়েছিলাম এই দেশটা পরিচালিত হবে এই দেশের জনগণের মতামতের ভিত্তিতে, এবং জনগণের মতামত দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে আমাদের এখানে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট যখন থাকে, যে নির্বাচনগুলো, তারা নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে, এবং আওয়ামী লীগের সময় সেটি একেবারে নগ্নভাবে হয়েছে। তারা এই কাজটি করতে গিয়ে মানুষের সাথে ধানাই পানাই করেছে, আমি এই শব্দটি ব্যবহার করব। মানুষের সাথে প্রতারণা করেছে, ছলনা করেছে, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, মরা মানুষের ভোট, নানা কিছু করেছে। এই জায়গা থেকে আমরা বের হতে চাই। আমরা সংস্কারের যে কথাটি বলছি, ওই যেটি বললাম যে সংস্কার অনন্তকাল ধরে চলতে পারে, কিন্তু আপনি যেহেতু একটা পলিটিক্যাল বিশেষ পরিস্থিতিতে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, সুতরাং অনন্তকাল তো আর আপনি সেটি করতে পারবেন না। এই জায়গাটা আমরা এখন পর্যন্ত পাইনি। সরকারের পরিকল্পনাটা, এটি আমি মনে করি খুবই দ্রুত এটি ঘোষণা করা দরকার ছিল, এবং পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে এই দাবিটা উঠছে। আপনি ধরেন যে এই অফিসটাতে আপনি কাজ করেন, সকালবেলা এসে যখন আপনার এই প্রতিষ্ঠানটির প্রধান তার সহকর্মীদেরকে যখন অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু তার কাজ করতে সুবিধা হয়। এবং যে কোনো জায়গায় আপনি যে পরিকল্পনাটা যদি থাকে, আমরা যখন স্কুলে পড়তাম, বছরের শুরুতেই প্রথম দিন বইয়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হতো, আমরা বুঝতে পারতাম যে এই বছরে আমার এইগুলো পড়তে হবে, আমাকে এত ঘন্টা পড়তে হবে। সুতরাং সরকার যদি সংস্কারের পাশাপাশি এ ধরনের একটা তার পরিকল্পনাটা জানিয়ে দিত, তাহলে
জনগণের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কিংবা সংস্কারের জায়গাগুলো হয়তো খানিকটা সহজ হতো। স্পেসিফিক হতো, আরো স্পষ্ট হতো। ইলিয়াস খান, সংস্কারের কথা আমরা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি। এই সুযোগে কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে মাঠে যারা বড় রাজনৈতিক দল বলে বিবেচিত, তাদেরকে আমরা দেখছি যে তারাই আসলে পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে যাচ্ছেন, এই ধরনের একটি মানসিকতা কাজ করছে। আবার ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল হতে পারে এমন আলোচনাও আমরা শুনতে পাচ্ছি। ছাত্রদের যদি নতুন রাজনৈতিক দল হয়, এর ভবিষ্যৎ কি মনে করছেন? ছাত্রদের রাজনৈতিক দল হবে না, তারা খুব আশা করছে যে তারা রাজনৈতিক দল করবে, অনেকে উস্কানিও দিচ্ছে। বাট ছাত্ররা কিন্তু শুধু ছাত্র, যারা রাজনৈতিক দল করেছে তারাই যেমন ধরুন এখানে সিপিবির ছাত্র আছে না, ছাত্র নেই, এখানে ছাত্র দল ছিল না, এখানে শিবির ছিল না, এখানে সাধারণ ছাত্র ছিল না। সুতরাং আর আন্দোলনটি যে হয়েছে এটি ছাত্ররা এই 10-12 দিন বা 15 দিন 1 মাস আন্দোলন করেছে, এতেই সরকার পতন হয়ে গেছে তা কিন্তু না। গত 15.5 বছর ধরে যে দুর্বিনীত শাসন চলেছে, যে ফেসিজম চলেছে, নানা মানুষের মধ্যে ক্ষোভ ছিল, সবগুলো ছিল। বিএনপি মহাসচিব প্রায় বলতেন যে এখন যে অবস্থায় দেশ আছে, একটি স্ফুলিঙ্গ, একদম অগ্নিগর্ভ দেশ, একটি স্ফুলিঙ্গ হলেই এটা পুড়ে যাবে, সেটি হয়েছে। সুতরাং ছাত্রদের সব ক্রেডিট নেওয়ার কিন্তু সুযোগ নেই, যদিও তারা অনেকে ভাবছেন, আমরা কথাবার্তা শুনে মনে হয় যে তারাই সব কিছু করেছে, বিষয়টা তা না। কিন্তু আবার ছাত্ররা যখন ডাক দিয়েছেন, আমরা সাধারণ জনগণকে এক হতে দেখেছি, যেটি হয়তো রাজনৈতিক দলগুলো পেরেছে কিনা সেটি নিয়ে তো একটি প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো পেরেছে, রাজনৈতিক দল যখন সরাসরি রাজনৈতিক দল, যেমন আমি 28 অক্টোবর বোধহয় প্রোগ্রাম ছিল বিএনপির, একটা বিশাল প্রোগ্রাম ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, কিন্তু তখন আওয়ামী লীগের আক্রমণ করা সহজ ছিল, যে তার প্রতিপক্ষের উপর আক্রমণ করেছে, ছাত্রদের উপর যখনই তারা আক্রমণ করতে গেছে। আপনি দেখুন এগুলো আন্দোলনে অনেকগুলো দিক রয়েছে, যেমন পাবলিক ইউনিভার্সিটিতে মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চারা পড়ে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটি সম্পন্ন পরিবার সন্তানরা করে। আন্দোলনটি এক পর্যায়ে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপক করেছে, এবং সমাজে যারা অর্থবিত্ত তারাও কিন্তু এর সাথে ইনভলভ হয়ে গেছে, নানা দিক আছে। তো আপনি যে কথাটি নির্বাচন নিয়ে বলেছেন, এবার যারা আন্দোলন করে, বিশেষ করে ধরুন 22 থেকে 27 বছর বা তার একটু যাদেরকে আমরা বলছি, হ্যাঁ জেনজি, হ্যাঁ, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না। কারণ ভোট, আমি এই কথাটা আর বলতে ইচ্ছে করে না, এতবার বলেছি যে নির্বাচনে পাঠিয়েছিল, কোনো নির্বাচন ছিল না। ইভেন পার্লামেন্ট নির্বাচন নাই, স্থানীয় সরকার নির্বাচন নাই, ট্রেড বডির নির্বাচন নাই, তারপর প্রফেশনাল বডির নির্বাচন নাই, মসজিদ কমিটির নির্বাচন নাই, কোনো কিছুর কোনো নির্বাচন ছিল না, সব ছিল আওয়ামী লীগ। এবং আগে আমরা দেখতাম কি, মসজিদ কমিটি যে হয়, কে কোন দল করলো এটা বড় বিষয় নয়, সমাজে যিনি নামাজ রোজা ভালোভাবে করেন তিনি সেই কমিটির সভাপতি হতেন। কিন্তু এবারে দেখলাম যে এই গত 3-4 দিন আগে বা তার একটু আগে বোধহয় একটা ঘটনা শুনলাম যে একটি মসজিদে ইমাম সাহেব মদ্যপানের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, জুমায় খুতবা হয় না, কিন্তু সেই মসজিদ কমিটির যিনি সভাপতি ছিলেন ভদ্রলোক একটু মদ্যপান করতেন, এই জন্য ওই ইমাম সাহেবের চাকরি চলে গেছে। উনি কেন? এবং উনি একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। তো একটি উদাহরণ দিয়ে শেষ করব, আপনি দেখুন বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ, সেখানে ইমামকে পালিয়ে যেতে হয়েছে, দলীয়করণে কোথায় নিয়ে গিয়েছিল দেশটি, বাইতুল মোকাররমের খতিবকে পালিয়ে যেতে হয়। সুতরাং আমরা চাই আর যেন এগুলো বাংলাদেশে না ঘটে, এবং আবার যদি ঘটে, যে রাজনৈতিক দল ঘটাবে পরিণতি হবে এর সোজা কথা। দলীয়করণ আসলে আমাদেরকে ভালো কিছু দিতে পারে না, কিন্তু রাজনৈতিক দল যতখানি জরুরি সেটিও তো বাস্তবতা, সেটিও আমাদের মেনে নিতে হবে। শরীফুজ্জামান শরীফ, এই যে আমরা অনেককেই বলতে শুনছি গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাইরে গিয়ে তারা নতুন কিছু চাইছে, সেক্ষেত্রে ছাত্রদের রাজনৈতিক দলের কথা আমরা নানান দিক দিয়ে শুনতে পাচ্ছি। বিগত সময় আমরা দেখেছি এই ধরনের রাজনৈতিক দলের ভবিষ্যৎ হয়তো খুব একটা ভালো হয়নি। আপনি নিজে কি মনে করছেন যে সেরকম কিছু হলে আসলে সামনে কি হবে? প্রথম জায়গাটা, রাজনৈতিক দল গঠন করার অধিকার যে কোনো মানুষের আছে, কতগুলো প্রসেস মেনটেন করে আপনি দলটি করতে পারেন। শিক্ষার্থীরা যদি তারা একটা দল গঠন করতে চায়, এই অধিকারটা আছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের যে কেউ এই উদ্যোগটা নিতে পারে। তবে আমাদের এখানে বাংলাদেশের রাজনীতি মূলত আওয়ামী লীগ বিএনপিতে বিভক্ত। আমাদের এখানে শাসকরা বিভিন্ন সময়ে দল গঠন করার চেষ্টা করেছে। আমরা 1/11-এর সময় কিন্তু দেখেছি যে বাইরের থেকে বিভিন্ন জায়গায় কিংস পার্টি, গত 7 জানুয়ারি যে নির্বাচন তার আগে বিএনএম, তারপরে আর কি যেন কিংস পার্টিগুলো গঠন, এই ধরনের পেছন থেকে রাজনৈতিক দল রাষ্ট্রের আনুকূল্য নিয়ে দল গঠন করার
যে ফলাফলটা খুব বেশি ইতিবাচক আসে না। শিক্ষার্থীরা দল গঠন করবে কি করবে না এটি তাদের ব্যাপার, তবে আমাদের প্রবণতা হচ্ছে আমরা এই ধরনের যত ভালো কথাই হোক না কেন, আমি মনে করি যে একটা রাষ্ট্রের সভ্যতা নির্মাণ করার জন্য তার রাজা এবং প্রজার উভয়ের দায় দায়িত্ব আছে। নিশ্চয়ই। আমাদের দেশের মানুষ আমরা সাধারণত ভোটের জায়গায় মার্কা খুঁজি। বাংলাদেশের আমি এটি বিভিন্ন জায়গায় বলি যে আমরা ভালো মানুষ খুঁজি তিনটি জায়গায়। এক হচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার সময়, ঘর ভাড়া দেওয়ার সময়, আর লজিং মাস্টার রাখার সময়। নির্বাচন, জনপ্রতিনিধি, এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে আমরা সাধারণত একটু মাস্তান, হুন্ডা আছে, গোন্ডা আছে, এই ধরনের লোকজনকে আমরা পছন্দ করি। শিক্ষার্থীরা যদি সেই কাজটি করতে পারে, নতুন একটি ধারা তৈরি করতে পারে, এটি খুবই ভালো হয়। তবে শেষ করব আমি এই জায়গাটায়, যারা সরকারে আছেন, সরকারের কাছাকাছি আছেন, তাদের পক্ষ থেকে যদি এই উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে তারা যেমন নিরপেক্ষতা হারাবেন, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সম্পর্কটা আছে, পারস্পরিক সহযোগিতার যে প্রয়োজনীয়তাটা আছে, এটি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুণ্ণ হবে। আমি মনে করি যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের কেউকে এই প্রক্রিয়ার মধ্যে অন্তত দায়িত্বে থেকে পতাকা হাতে নিয়ে এই কাজটি করা উচিত হবে। শেষ পর্যন্ত আসলে গণতান্ত্রিক ধারায় আমাদের হাঁটতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আসলে সংস্কার করে তাদের প্রতি আমাদের আস্থা অর্জন করতেই হবে। ইলিয়াস খান এবং শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।